নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতো রবিবার আমাদের একজন বিশিষ্ট অতিথি থাকে, তো এবারেও আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট অতিথি, আমাদের সকলের প্রিয়। আপনারা সকলেই জানেন যে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের দুর্গাপুর শাখার একেবারে কর্ণধার বলা যায় যাকে, আমাদের সকলের প্রিয় মোহিতদা রয়েছেন। মোহিতদা, একটু কাছে আসুন। মোহিতদা, আপনাকে স্বাগত আমাদের পত্রিকার সাহিত্য আড্ডায়। হ্যাঁ, তো আজকে আপনার মুখ থেকে কিছু কথা শুনবো, অনেক কথা। আপনি দুর্গাপুরে অনেক পুরনো দিনের মানুষ, অনেক কথাই, অনেক সাহিত্যিকদের কথা শুনবো। তো প্রথমে আপনার মুখ থেকে শুনবো আপনার শৈশবের, যেটা আমরা সকল অতিথিকেই জিজ্ঞেস করি, আপনার শৈশবের কথা। মনে হয় এই হাওড়া, উত্তর 24 পরগনার অশোকনগরে মনে হয় আপনার জন্ম, সেটা কি ঠিক? আমি যতদূর জানি। নমস্কার, সুপ্রভাত। আজকে স্বপ্নের করিডোরের এই আড্ডায় জয়ন্ত আমাকে ডাকায়, আমি আপ্লুত। জয়ন্ত ছোট ভাই, আমার আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন জয়ন্তকে, এবং আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন। যারা আজকে ফেসবুক লাইভে আছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতার সীমা থাকছে না, কারণ আমার মতো একজন সাধারণ মানুষকেও জয়ন্ত ডেকে এনেছে, এবং আমি যে আপনাদের সামনে বসতে পেরেছি এর জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদের। না, মোহিতদা যেটা বললো যে সাধারণ মানুষ নয়, কারণ আমাকে অনেকে অনুরোধ করেছিল যে মোহিতদাকে আনছো না কেন জয়ন্ত। তো আমি অনেক দিন ধরেই বলছিলাম, মোহিতদা আসতে পারছিল না নানান কারণে, এবং উনি দুর্গাপুরেও ছিলেন না, নানান কারণে ওনাকে বাইরে যেতে হয়। তো বলুন মোহিতদা। আমার শৈশব যদি বলা যায় তাহলে আমি একটি উদ্বাস্তু পরিবারের সন্তান। জন্মগ্রহণ করেছিলাম একদম সীমান্তে, বনগাঁতে। এই বনগাঁ একদম আমাদের সীমান্ত শহর, যেখানে পেট্রাপোল সীমান্ত আছে। আর তৎকালীন যারা পূর্ববঙ্গের উদ্বাস্তু, তারা আমার বাবা ঠাকুরদার মতো তারা বেছে নিয়েছিল যে বনগাঁটাই সবচেয়ে ভালো জায়গা, কারণ তাদের মনে স্বপ্ন ছিল একদিন এই দুই বাংলা আবার এক হবে, এবং তারা এই বনগাঁ সীমান্ত পেরিয়েই, আমাদের আদিবাড়ি যেমন মাত্র 20 কিলোমিটার দূরে পেট্রাপোল সীমান্ত থেকে, যশোর জেলায় নলদিগ্রামে। আমার মামাবাড়ি দরাঝাট বলে একটি জায়গায়, ওই যশোর জেলাতেই। তাই তাদের আশা ছিল যে একদিন নিশ্চয়ই আমরা দুই বাংলা আবার এক হব, এবং আমরা আমাদের এই উদ্বাস্তু ক্যাম্প ছেড়ে আমরা পৌঁছে যাব আমাদের আদি বাড়িতে। কিন্তু এটা ভাগ্যের পরিহাস যে জীবনটা তাদের কাটাতে হলো। প্রথম যে সময়টা মানুষ ফ্লারিশ করে, সেই সময়টা তাদের কাটাতে হলো উদ্বাস্তু ক্যাম্পে। এবং তারপর আমার বাবা ছিলেন আমার আদর্শ পুরুষ, প্রচণ্ড পরিশ্রমী সৎ মানুষ। তিনি ওই বনগাঁতেই একটি বাসস্থানের ব্যবস্থা করেন, এবং আমার জন্ম, বাবা বিয়েও করেন ওখানে। আমার জন্ম বনগাঁয়, এবং ক্লাস 4 পর্যন্ত পড়াশোনাও আমার বনগাঁয়। যার জন্য বনগাঁ আমার কাছে সবার আগে আমার মাতৃসম, আমার পিতৃসম। এবং এরপরে আমরা চলে আসি হাবড়া এবং অশোকনগরে। তারপরে আমার কৈশোর, যৌবন, এবং এখনও অশোকনগরে আমার বাড়ি। অশোকনগর আমার কাছে আমার প্রাণ। অশোকনগর ছাড়া ভাবতেই পারি না অন্য কোনো কিছু। আর আপনারা যারা উত্তর 24 পরগনার ইতিহাস জানেন, সাংস্কৃতিক ব্যাপারটা জানেন, তারা জানেন অশোকনগর মানেই খেলাধুলো, অশোকনগর মানেই সাহিত্য সংস্কৃতি, অশোকনগর মানেই অনেক ক্ষেত্রে একটা রাউডিজম, অন্যায়ের প্রতিবাদ করতে ছুটে যাওয়া। তা সেই জায়গা থেকে বড় হয়ে দুর্গাপুরে চাকরি সূত্রে আসা, সেই 1973 সালে দুর্গাপুরে আসি, এবং অবসর নিয়ে দুর্গাপুরেই আছি, কারণ যৌবনটা কেটে গেল এখানে, কাজকর্ম হয়ে গেল দুর্গাপুরে। তাই দুর্গাপুর ছেড়ে যাওয়ার কথা আর ভাবতে পারিনি, যদিও বাড়িতে যাই অশোকনগরে। না না, ভাববেন না, একদমই দুর্গাপুরকে, আপনি তো একদম দুর্গাপুরিয়ান, দুর্গাপুরেই কাজ করছেন। আমাদের সঙ্গে রয়েছে লাকি চট্টরাজ। লাকি লিখছে, দেখছি মোহিতদা শুভ সকাল। হ্যাঁ লাকি, সাথে থেকো, এবং সকলকে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা পত্রিকার তরফ থেকে। তো মোহিতদা, তারপরে তো আপনি দুর্গাপুরে এলেন 72-এ ইন্টারভিউ দিতে। অ্যাকচুয়ালি তাই, 72-এ ইন্টারভিউ দিতে এলাম এখানে, কারণ এখানে তখন আজকে লোকে চাকরি চাকরি বলে, তখনও একই সময় একই রকম ছিল চাকরি হাহাকার। এবং
তবে তখন হয়তো কম্পিটিশনটা আজকের মতো এতটা ছিল না। আমরাও যখন চাকরি পেয়েছিলাম, বইটা সত্যি, এই কথাটা সত্যি যে আমাদের সময় কিন্তু অপশন ছিল, আমরা বিভিন্ন পরীক্ষা দিচ্ছি, আমি ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা। তো এখনকার ছেলে মেয়েদের তো সেই রাষ্ট্রীয় চাকরি ওইটাই নেই। আমরা এখানে, এবং তখনও এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে টাকা দিয়ে নাম লেখাতে হয়েছিল, এবং সেখান থেকে নামটা যাতে অ্যালোস্টেন্স প্ল্যান্টে পাঠানো হয় তার জন্যও টাকা দিতে হয়েছিল, এবং না দিয়ে উপায় ছিল না, কারণ আমরা উদ্বাস্তু পরিবারের সন্তান, চাকরিটা আমাদের প্রয়োজন ছিল, যেটা আমাদের নিতে হবে। হ্যাঁ, তারপর তো নিজেদের হাতে নিজেদের ভাগ্য, ইন্টারভিউতে দেওয়া, বেরিয়ে আসা, চাকরি করা, এবং তারপর তো একের পর এক সোপান ভেঙে এগিয়ে যাওয়া। আচ্ছা, তারপরে আপনি আপনার কোনো একটা লেখায় লিখেছিলেন যে 73 সালে আপনার কবি কেষ্ট চট্টোপাধ্যায় এবং সবিতা দিয়ে ওনার মিসেস, তার সঙ্গে আপনার আলাপ হয়েছিল, মানে আপনাদের ইয়েতে। আচ্ছা, রবীন্দ্র গুহ তো ছিলেন ইয়েতে, অ্যালো স্টিল প্ল্যান্টে, বা সুধাংশু সেন, এনারাও তো, বিমান চট্টোপাধ্যায়। অ্যাকচুয়ালি যদি সত্যি কথা বলতে হয় তাহলে এটা সুধাংশু সেনকে আমি মামা বলে ডাকতাম। তার কারণ আমার বড় মামা ওনার আন্ডারে চাকরি করতেন আমাদের ট্যাগর হাউসের স্টেট অফিসে, অ্যালোস্টিলসের। সেই সুবাদে আমি, আমার মামার সুবাদেই ওনাকে আমি মামা বলে ডাকতাম। তাছাড়া রবীন্দ্র গুহ আমাদের অ্যালোস্টিলস প্ল্যান্টেই তিনি একজন আধিকারিক ছিলেন। বিমানদা তো আমার নিজের খুব কাছের মানুষ, কারণ দুর্গাপুরে এসে দুর্গাপুরের যে সাহিত্য সংস্কৃতি, তাতে প্রথম যে মানুষটার সঙ্গে আমার পরিচয় হয় সেটা হলো চিন্ময় বিশ্বাস, এবং বা কার্তিক দাস, গণতান্ত্রিক লেখক কলাকুশলী সমিতি। এবং সেই জায়গা থেকে বিমানদা, মৃণালমণি, বিমান চ্যাটার্জি, নৃসিংহ রায়, এরা এত নিঃসঙ্গতা চলে গেছেন, পরলোক গমন করেছেন, মৃণালদাও চলে গেছেন, বিমানদা আছেন। এদের সঙ্গে যে সম্পর্কটা ছিল, বা বিমানদার সঙ্গে আজও যে সম্পর্কটা আছে, এটা এমনি ভাষায় বর্ণনা করা যাবে না, কারণ ওটা একটা আত্মিক সম্পর্ক। বিমানদা কি দেখছে? বিমানদাকে কালকে বলেছিলাম আমি ফোনে, বিমানদা এখন পুনেতে আছে, দেখবে হয়তো পরে ইয়েটা। তো বলুন। হ্যাঁ, এই যে আবহটা, আসলে কেষ্ট চট্টোপাধ্যায়, কেষ্টদা তো আমার খুব ভীষণ প্রিয় কবি। আর কেষ্টদার স্ত্রী যিনি, কেষ্ট চট্টোপাধ্যায়ের, সবিতাদি, বামপন্থী আন্দোলনের যদি নেত্রী বলতে হয় তাদের একজন সবিতাদি। সবিতাদিকে আমি চাকরি সূত্রেই যখন এলাম, অ্যালোস্টিলস প্ল্যান্টের অর্থ বিভাগে আমি চাকরি করতাম, তা সেখানে এসে সবিতাদির সঙ্গে আমার পরিচয় হয় প্রথম, আমাদের থেকে সিনিয়র। সবিতাদির মধ্যে যে বিরোধ তেজ দেখেছিলাম, একজন বামপন্থী আন্দোলনের সত্যিকারের সৈনিক যদি বলা হয়, আমি অবশ্যই সবিতাদির কথা বলবো। এটা খুব ভালো উল্লেখ করলেন, আমি খুব ভালো লাগে। সমস্ত মেয়েদের নিয়ে যেভাবে সবিতাদি ঝাঁপিয়ে পড়তেন, আজকে আমার বলতে এতটুকু দ্বিধা নেই, তারা কাছে নেই, তারা সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আপনি কি জানেন তাদের কি অবস্থা? মানে আমি তো ফোন করি, তাদের অবস্থা ভালো নয়, মানে, এবং একটা আশ্রমে আছেন এখন। আলোচনা না করাই ভালো, কিন্তু আমি বলছি কতটা সৎ ছিলেন দেখুন কেষ্টদার মতো। আন্দোলন, আমি কেষ্টদার কথায় আসছি, এবং সবিতাদি যেমন বামপন্থী আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিলেন, তেমনি সবিতাদি এই সমস্ত সাহিত্য সংস্কৃতির দিকে তার একটা আলাদা যাতায়াত ছিল। আর কেষ্টদার কথা হচ্ছে যে কেষ্টদা শুধু কবি নয়, কেষ্টদা একজন সংগ্রামী মানুষ। মানুষকে যৌথভাবে কাছে নিয়ে সংগ্রামের পথে এগিয়ে যাওয়া, লড়াই করার যে মানসিকতা, এটা তো আমরা কেষ্টদার কাছে দেখেছি। এবং আমি যখন সবিতাদির সোর্সেই কেষ্টদার সঙ্গে আমার পরিচয় হয়, কবি সবিতাদি বলেন, কারণ আমি অ্যালোস্টিলসে আসার পরে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স রিক্রিয়েশন ক্লাব, তার যখন সদস্য হই, এবং পরে যখন ওটার সঙ্গে ভীষণভাবে এক বছরের মধ্যে জড়িয়ে পড়ি, তখন সবিতাদি আমাকে বলেন, তুমি চলো, তোমার সঙ্গে আমি তোমার দাদার পরিচয় করিয়ে দেবো, তার কারণ তোমার দাদাকে ভালো লাগবে। এই যে পরিচয়ের সূত্র, তার অশোক ভেনুর বাড়িতে প্রথম পরিচয়, এবং সেখানে সবিতা কেষ্টদাকে দেখার পরে আমি বলাই যায় তারও একটা ফলোয়ার্স হয়ে গেলাম। তার লেখা কমরেড লাইনটা ঠিক করুন, সোজা রাখুন, এ তো মানে ভাবাই যায় না। যাই হোক, কেষ্টদা একজন অবিসংবাদিত কবি শুধু নয়, নেতা, এবং শ্রমিক শ্রেণীকে, সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে পথ দেখাবার একজন অবশ্যই পথিক। হ্যাঁ, তারা কলকাতায় চলে গেছেন রিটায়ারমেন্টের পরে। সবিতাদি অবশ্য
চাকরি সূত্রেই ট্রান্সফার হয়ে গেছিলেন কলকাতায়। এবং পরে অনেকেই হয়তো তাদের সঙ্গে যোগাযোগ কেউ কেউ রেখেছেন, কেউ কেউ রাখেননি, কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে সবিতাদির সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন তাকে আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করি সকালবেলায়, এবং যথারীতি তার উত্তরও পাই। এখন তার ব্যক্তিগত অবস্থাটা এখন কি, এই প্রসঙ্গটা আমি কখনোই তুলি না, আলোচনায় আনি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তারা ভালো থাকুন, থাকবেন। বলো জয়ন্ত। তারপরে আপনি তো এলেন, আপনার প্রথম লেখা গল্প মানে প্রকাশিত হয়েছিল রার পরিবেশ পত্রিকায়। একদম সত্যি। হ্যাঁ, এবং গল্পটার নাম ছিল আমি কে, হরিপদ কেরানি। আচ্ছা। এবং এই গল্পটা যখন প্রকাশিত হয়, অ্যাকচুয়ালি লেখাটা আমি একজনের কথাই বলবো, সে হচ্ছে ব্রজ সরকার। আমাকে ব্রজ সরকার মানে মারতে বাকি রাখে আর কি, যে আপনি কেন লিখছেন না, আপনি লিখুন। সত্যি তাই, আপনি এত সংস্থার সঙ্গে যুক্ত। আমি কয়েকটা দর্শকদের, আমি পাঠকদের বলে দিই যে কি কি সংস্থার সঙ্গে যুক্ত: সিনিয়র সিটিজেনশিপ ওয়েলফেয়ার সমিতির কার্যকরী সমিতি, বিবেকানন্দ যুবমণ্ডল সমিতির সংঘের সঙ্গে যুক্ত। এছাড়া আমি কি কি তকমা দেবো আমি ভুলেই যাচ্ছি, মানে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন কেন্দ্রীয় কমিটি নয়াদিল্লির প্রাক্তন সভাপতি। আচ্ছা, তারপরে অর্থ সচিব এবং সংবিধান সংশোধনী কমিটিরও সদস্য ছিলেন মহিদ্দা। এছাড়া দুর্গাপুর শাখার প্রাক্তন সেক্রেটারি এবং প্রাক্তন কার্যকরী সভাপতি ছিলেন। তো এত কিছু করেন মহিদ্দা। রাজ্য কমিটির সভাপতি ছিলাম, প্রশাসন সচিব ছিলাম। তো এত কাজ করেন কি করে? এগুলো আমার শারীরিক কিছু অসুবিধার জন্য, কারণ আমি নিজে লাংসের রোগী এবং ডাক্তারের পরামর্শ জানি, কিন্তু তাও তো আপনি চলে যান, ছুটি যান, কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, এদিক সেদিক ঘুরে বেড়ান। এটা গত বছর থেকে আমি কমিয়েছি, কারণ ডাক্তারের একদম পরামর্শ যে নিজের এরিয়ার মধ্যে যতটুকু পারেন ততটুকুই করুন, বাইরে আর যাবেন না, এগুলো বন্ধ করুন, শরীর পারমিট করবে না, রাস্তায় পড়ে থাকবেন। যাই হোক, এইসব নানান কারণে বয়সটাও হয়েছে, কারণ 13 বছর আগেই অবসর নিয়েছি, সেই জন্য এটা যতটা পারি কমিয়েছি। কমালেও দুর্গাপুরে এখন আমার নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন দুর্গাপুর শাখা আমার প্রাণ। এর বাইরে অন্য কোনো সাহিত্য সংস্কৃতির সংস্থাকে এতটা কাছের বলে মনে করতে পারি না। তার কারণ এটা সঙ্গে এমনভাবে জড়িয়েছিলাম সবাইকে নিয়ে সেই 1995 সাল থেকে, যার জন্যে এটা একদম প্রথমেই রাখি এটাকে। তারপর এই যে এখানে শিশু সাহিত্য সংসদ আছে পশ্চিম বর্ধমানের, এটার সঙ্গে কিছুটা হলেও বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। মালতীদি দেখছেন, মালতীদি অনেক ধন্যবাদ, লিখতেন সুপ্রভাত প্রিয় মহিদ্দা ও প্রিয় ভাই জয়ন্ত, ভালো অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, সত্যি তাই। তো মহিদ্দা সত্যি তাই, নিখিল ভারত বঙ্গ সাহিত্য দুর্গাপুর শাখা আমরা যখন জয়েন করেছিলাম, এবং প্রথম মুখটা আপনাকেই মনে পড়ে, এবং সব সময় যে কোনো অনুষ্ঠানে প্রথম গিয়ে আপনি উঠে সাজানো, মঞ্চ সাজানো, সমস্ত কিছু করা, মানে আপনাদের মতন ডেডিকেটেড মানুষ সত্যি আজকের দিনে বিরল। হ্যাঁ, দেখো জয়ন্ত, একটা কথা হচ্ছে যে সময়টা আমরা পার হয়ে এসেছি, আমি একটু অন্যভাবে কথাটা বলি। আমরা যখন ক্লাস 10-এ পড়ি, আমাদের একজন ইংরাজির মাস্টারমশাই ছিলেন। আমি হাবড়া হাই স্কুলের ছাত্র, এবং তিনি ছিলেন অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের ইংরাজি মাস্টারমশাই অনন্ত চ্যাটার্জি, স্বর্গত। তার কথা আমাকে আজকে বলতেই হবে, কারণ লাইভ টেলিকাস্ট যখন হচ্ছে তিনি চলে গেছেন। বলুন এইসব মানুষের কথাই শোনা উচিত, এবং আজকের প্রজন্মের মানুষরা জানা উচিত, যারা একটুতেই আমরা ঈর্ষা কাতর হয়ে যাই, একটু একে অপরকে সহ্য করতে পারি না, এত আমাদের মধ্যে কোন্দল। কিন্তু আপনাদের মতো মানুষদের এই সময় এই বার্তাগুলো মানুষের কাজে লাগবে, মানুষকে শেখার অনেক মানে অনুপ্রাণিত করবে এই বার্তা। আমাদের এই অনন্তদা, তিনি ইংরাজির শিক্ষক শুধু ছিলেন না, অসম্ভব ভালো গান গাইতে পারতেন, এবং একজন পুরোপুরি বামপন্থী মানুষ। তা আমরা ক্লাস 10-এ পড়ি, আমরা খেলাধুলো করি, ছোটাছুটি করি, আমরা নাটক করি, এবং উনি আমাদের একদিন টেনে নিলেন। আমাদের সঙ্গে এই শিক্ষকদের সঙ্গে সম্পর্কটা না একটা অন্যরকম ছিল। আমরা তাদের যে সম্মান করতাম বা ভয় পেতাম, ভালোবাসা ছিল তাদের, সেই জায়গাটা দাঁড়িয়ে স্যার ডাকছেন। আমরা একদিন বসলাম, এবং মজার কথা হলো যে আমি বামপন্থী আন্দোলনে বিশ্বাসী। আমি বামপন্থী বলতে এতটুকু দ্বিধা নেই, আমি বামপন্থী আন্দোলনে বিশ্বাসী। বামপন্থী রাজনীতির সঙ্গে আমি
সরাসরি না হলেও আমি জড়িত, আমি সাংস্কৃতিক সংস্থার সঙ্গে জড়িত, বামপন্থী সাংস্কৃতিক সংস্থা বা বামপন্থী সংস্থা, হ্যাঁ, এগুলোর সঙ্গে আমি জড়িত। এবং বামপন্থী কথাটা একটা মনের মধ্যে, কারণ অন্যায়ের প্রতিবাদ করা, এই অনন্তদা তখন আমাদের নিয়ে এলেন, শেখালেন, এবং সপ্তাহে 2 দিন করে অন্তত ঘন্টা 1.5-2 তার কাছে আমরা গোটা 20 ছেলে বসতাম শুধু পড়াশোনা করার জন্য। এবং এই পড়াশোনাটা সাহিত্য সংস্কৃতির পাশাপাশি রাজনীতিগতভাবে এটাও ছিল। তিনি শেখাতেন মার্ক্সবাদ কাকে বলে, তিনি শেখাতেন যে আজকে আমাদের এই বিবেকানন্দকে, তো তার প্রিয় মানুষ ছিল স্বামী বিবেকানন্দ, তিনি ওখান থেকেই স্বামীজিকে আরও ভালো করে জানার সুযোগ হয়। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের এই যত মত তত পথ, এই পথেরও তিনি বিশ্বাসী ছিলেন, তিনি বলতেন। এবং সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন একজন সত্যিকারের কমিউনিস্ট নেতা, যিনি আমাদের তৈরি করার চেষ্টা করেছিলেন। আমরা হয়তো হতে পারিনি, কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। এই মানুষগুলো আজকে বড় অভাব, যারা এখনকার যুব সমাজকে আমরা অনেক দোষারোপ করি, নানা রকমভাবে বলি, কিন্তু এই যুব সমাজের এতটুকু দোষ নেই, কারণ তাদের রাস্তা দেখানোর মতো, পথ প্রদর্শক মতো তারা, আমরা যেমন অনন্তদা, এবং আমি অবশ্যই আজকে আরো একজনের নাম করব, দেবব্রত সিনহা, পীযূষ ঘোষ, এদের মতো মানুষ পাননি। আমি আমি এটা বলি, দেবব্রত সিনহা, আমি ওই জন্যই বলছি, দেবব্রত সিনহা তার স্ত্রী আমাদের এখানে পিসি রোড গার্লস স্কুলে চাকরি করতেন। না, উনি ছিলেন বারাকপুরের রাষ্ট্রগুরু সোমনাথ কলেজের অধ্যাপক, বাংলার অধ্যাপক। উনি এক সময় মোহনবাগানের অ্যাথলেটিক্সের সঙ্গে জড়িয়েছিলেন, কোচ, অ্যাথলেটিক কোচ ছিলেন, এনআইএস করা। এবং উনি গ্রাম শ্রমিক যে সংস্থা কলকাতায়, তারও উনি সবচেয়ে বড় নেতা ছিলেন, বামপন্থী, আগে পুরোপুরি বামপন্থী মানুষ। উনি যখন এমএ পড়তেন তখন স্বর্গত প্রিয়রঞ্জন দাসমুন্সিকে উনি পরাজিত করেছিলেন ইলেকশনে। এই আসলে মহিদা, আপনি যে কথাটা বলতে চাইছেন, মানে খুব ভালো কথা, যে তাদের মানে তাদের জীবনটাই আমাদের দেখা, আমি ওই জায়গাটায় আসছি, হ্যাঁ, জীবনটা দেখেই আমাদের শেখা। মানে তাদের মুখে কিছু বলার থেকে এরকম মানুষ পাওয়া যায় যে যাদের জীবনটাই একটা আদর্শ, মানে দূর থেকে দেখলে মনে হয় যে না, এর মতো হব, এইরকম আদর্শবান মানুষ। দেবদাও চলে গেছেন, দেবব্রত সিনহা দেবদা মারা গেছেন, এবং তার যা সম্পত্তি, তার সব কিছু তিনি দান করে দিয়ে গেছেন। আমাদের পাড়ার, অশোকনগরে পাড়ার ভারতী বিদ্যা মন্দিরে হল করে দিয়ে গেছেন একটা তার স্ত্রীর নামে। এবং আরও মজা হলো যে দেবুদা, আমি তার কথাটা আর একটু বেশি করেই বলবো, কারণ মজা হলো আমাদের সময় না বাড়িতে হেরিকেন ছিল, ইলেকট্রিক আলো ছিল না, তা আমাদের ওই লণ্ঠনটা জ্বলার আগেই ঘরে ঢুকতে হতো, না হলে মা বাবাকে বলবেন। এবং আমাদের তো মারধর খাওয়া বা বকাঝকায় তো আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ ছিল। যেদিন আমরা ওই লণ্ঠনে জ্বলার আগে ঢুকতে পারতাম না, সেদিন বাবা যখন জিজ্ঞাসা করতো মার বলার পরে যে কী ব্যাপার, আজকে কেন দেরি হয়েছে, কেন আসিসনি, এইভাবে যখন বলতেন, তখন আমি বা আমার বন্ধুরা আমরা অক্লেশে মিথ্যা কথা বলতাম কি করব, আর চলেই তো আসছিলাম। কিন্তু দেবুদা যে ডাকলো, দেবুদা বললো আয় তোদের সঙ্গে একটু কথা বলি। দেবুদার আমার বাবাই দেবু ডাকছিল, আচ্ছা ঠিক আছে। অর্থাৎ দেবুদা ডেকেছে এবং আমরা সেখানে দাঁড়িয়ে গল্প করেছি। বাবা বিশ্বাস করতেন, পরিবার বিশ্বাস করতেন যে এই মানুষের সঙ্গে থাকলে আমার ছেলের উন্নতি হবে। সবচেয়ে দুঃখের কথা, এই দেবুদাদের মতো মানুষদের আজকে আমরা খুঁজে পাই না। আমি আমার সন্তানকে এইরকম মানুষ খুঁজে পাই না, যার কাছে গেলে আমার মনে হবে, একদম পাই না বললে ভুল হবে, তবে সেইভাবে তাদের একাত্ম হয়ে মিলতেও দেখি না। এটা বড় অভাব জয়ন্ত, সমাজটা এমনি এমনি এরকম জায়গায় যাচ্ছে না। একদম ভালো কথা। কিছু মানুষ তো আছে, খুঁজে নিতে হয়, কিন্তু সত্যি একদম আমাদের আশেপাশে তাকালে আমাদের সঙ্গে কৌশিকদা দেখছেন, কাঞ্চন সিনহা দেখছেন আসানসোল থেকে, সকলকেই আমাদের পত্রিকা, কৌশিকদাও এসেছিল সাক্ষাৎকারে, কৌশিকদা অনেক ধন্যবাদ। সকলেই দেখুন, আপনারাও কিছু প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন একজন খুব বিশিষ্ট মানুষ, আমাদের সকলের প্রিয় মোহিত গাঙ্গুলি মহাশয়। তো
তো মহিতদা সত্যি তাই। হ্যাঁ, আমি এই রাজনীতি প্রসঙ্গে একটু পরে যাব, তার আগে আপনার কাছে শুনবো যে আপনি কিছু নাটক মঞ্চস্থ করেছিলেন সেই সময়, এবং আপনাদের যে অফিসে যে একটা দেওয়াল পত্রিকা আপনারা করতেন সেই সময়, এবং বাদল ভট্টাচার্য মনে হয় এক সময় সে তার নকশা করে দিয়েছিল, এবং সেই সব মানুষদের কথা একটু বলুন, পুরনো মানুষদের কথা আমরা শুনতে চাই। হ্যাঁ, আমরা যখন, এবং মণি মুখোপাধ্যায়ের সঙ্গেও আপনার যোগাযোগ ছিল মনে হয়। মণিদা তো অবশ্যই, মণিদা এদের কথা তো বলতেই হবে আলোচনা করতে গেলে। দুর্গাপুরের সাহিত্য সংস্কৃতির ইতিহাস আলোচনা করতে গেলে এই মানুষগুলোর নাম সব সময়ের জন্য উচ্চারণ করতে হবে, কারণ এদের বাদ দিয়ে দুর্গাপুরের সাহিত্য সংস্কৃতি যেটা আমি করা যায় না, আলোচনা করা যায় না। আমি অ্যালাস্টিলস প্ল্যান্ট বোধ হয় অন্যান্য অনেক কারখানার থেকে আলাদা ছিল, কারণ এখানে ছিল এক ঝাঁক তরুণ যারা শিক্ষিত, যে এসওটি জিওটি এই সিনিয়র অপারেটিভ জুনিয়র অপারেটিভে যারা এসছিল বা ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে যারা ছিল, এরা প্রত্যেকে শিক্ষিত মানুষ ছিল, তাদের মধ্যে একটা বামপন্থী চেতনা ছিল এবং তারা সবাইকে নিয়ে চলার চেষ্টা করতেন। তা আমাদের অফিসে একটা ক্লাব ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স রিক্রিয়েশন ক্লাব, এবং এই ক্লাবটা শুনলে আপনাদের অবাক লাগবে, এর প্রধান পৃষ্ঠপোষকরা ছিলেন আমাদের কারখানার যিনি সর্বাধিনায়ক এক্সিকিউটিভ ডাইরেক্টর, তারা এগিয়ে আসতেন আজকের দিনে। এবং আমাদের বাঙালি ছিলেন, আমি তো বাঙালি সবাইকেই পেয়েছি, এর সবাই আসতেন, তারা নেই। এবং আমাদের অ্যালাস্টিলস প্ল্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আমাদের বিরাট একটা হল ছিল, যে হলে আমাদের টেবিল টেনিস বোর্ড থাকতো। সন্ধ্যের পরে ছুটি হওয়ার পরে সবাই ওই টেবিল টেনিস খেলার জন্য ছুটে বেরোতো, যে ওখানে ঘন্টার দেড় দুই গা ঘামিয়ে তারপরে ওয়ারিয়ার বাস ধরে টাউনশিপে চলে আসা। এই খেলাধুলোর একটা প্রবণতা ছিল। আমাদের 1000-500-এর উপর বই ছিল লাইব্রেরিতে, এবং আমাদের নাটকের টিম ছিল। আমরা নিয়মিত এটা একটা ভয়াবহ বৃষ্টিতে ওই ঘরগুলো ভেঙে পড়ে, এবং তারপরে দেখুন উদ্যোগও নেয়নি মনে হয়, উদ্যোগের অভাবের থেকে বড় কথা হলো ক্রমশ মানুষ রিটায়ার করে করে চলে যেতে থাকেন। এবং 2002 সালের পর থেকে কার্যত প্রায় বন্ধ হয়ে যায় এই সব কিছুই, এবং টেবিল টেনিস বোর্ডটা আমাদের বিক্রি করে দিতে হয়েছিল সেই সময়, কারণ খেলার লোক নেই, কারণ আমাদের অফিস প্রায় ফাঁকা, লোকজন ক্রমশ কমে এসছে। তখন 2004-05, আমি নিজেই 2012 ডিসেম্বর রিটায়ার করেছি। তার আগে 5-7 বছর কি 10 বছর যে প্রসঙ্গ ওয়ালপেপার, আমরা ওই 1974-75 সাল নাগাদ আমরা তখন মনে করলাম যে আমাদের একটা পত্রিকা বের করা দরকার। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের অশোকনগর 5 নম্বর স্কিমে আমাদের একটি দেওয়াল পত্রিকা ছিল, আমরা স্কুল লাইফ টিকারে চালাতাম, এবং রাস্তার ধারের ইলেকট্রিক পোস্টে আমরা এই পত্রিকাটাকে ঝুলিয়ে রাখতাম, তার নাম ছিল আহ্বান। এই পত্রিকাটা আমরা স্কুল লাইফের শেষ সময় থেকে এই কলেজে শেষ করে চাকরিতে আসা পর পর্যন্তও চালিয়েছিলাম। পরে আর আমরা চাকরির জীবনে সবাই এদিক ওদিক চলে যাওয়াতে আমরা পারিনি আর। তা এখানে এসে সেইটা মাথার মধ্যে দিয়ে এলো যে আমরা ওয়ালপেপারটা করব, এবং 2টো আর্ট পেপার নিয়ে আমরা এশা নাম দিয়ে পত্রিকাটা শুরু করেছিলাম। এবং এই পত্রিকার শেষ সম্পাদক ছিলেন এখনকার ভালো কবি, বড় কবি ব্রজ সরকার, শেষ সম্পাদক। এবং তারপরে কাজের চাপে লোকজন না থাকায় দীর্ঘ প্রায় 30-35 বছর মতো বোধহয় ওটা আমরা চালিয়েছিলাম। এবং এই পত্রিকা বাদল ভট্টাচার্য, যিনি একাধারে কবি একাধারে শিল্পী, স্যার ওখানে আমাদের এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, আসতেন, মাঝে মাঝে ছবি করে দিতেন। এবং এই বিমান চট্টোপাধ্যায়, নৃসিংহদা, চিন্ময়দা, মৃণালদা, এদের লেখাও ওই সময় ছোটো ছোটো লেখা আমাদের ওই পত্রিকায়, কারণ এরা সবাই ছিলেন অ্যালাস্টিলস প্ল্যান্টের কর্মী, ওখানে প্রকাশ পেত। এবং প্রকাশ পেত শুধু নয়, এবং ওইটার এত পাঠক ছিল, আমরা এমন একটা জায়গায় এটাকে রেখেছিলাম ক্যাশ কাউন্টারের সামনে, যেখানে লোকে দাঁড়িয়ে থাকতো ক্যাশে লাইন দিয়েও পত্রিকাটা পড়ছে, ক্যান্টিনে যাওয়ার মুখে দাঁড়িয়ে একটু পত্রিকাটা দেখে গেল, সেইভাবে অলঙ্করণ করা হতো, ছবি এঁকে চারিদিকে দিয়ে। অর্থাৎ এই পত্রিকাটা আমাদের কাছে সম্পদ ছিল। পরবর্তীকালে আমরা আর পারলাম না, কারণ ওই 2004-05 সাল থেকেই বন্ধা ব্যাপারটা এমনভাবে এলো, লোকজন নেই, কাজের চাপ, আমরা আর ওটাকে টেনে নিতে পারিনি। কিন্তু
মনে হয়েছে যে এই পত্রিকাটাও আমাদের দুর্গাপুরের সাহিত্য সংস্কৃতির আন্দোলনে এই পত্রিকাটা থাকাও অবশ্যই আবশ্যক, তার নাম থাকা। কারণ একটা দেওয়াল পত্রিকা একটা কারখানার মধ্যে বছর 30-এর উপর চলেছে এবং সেটা সবাই দেখছে, পড়ছে, এটা একটা বড় ব্যাপার। আমাদের মণিদার কথা বললেন একটু আগে, মণিদার লেখাও ওখানে ছিল। কারণ মণিদা আমাদের পত্রিকাকে একবার নিয়ে গিয়েছিলেন পত্রিকাটা উৎসবে, মণিদা এসেছিলেন, নানান কথা বলেছিলেন। কারণ আপনারা অনেকেই মণিদাকে জানেন, যার গণতন্ত্র গোপাল কাহার গল্পটা তখন অসম্ভব সাড়া ফেলেছিল, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের সাহিত্যপ্রেমীদের কাছে। হ্যাঁ, বলো জয়ন্ত। হ্যাঁ, আচ্ছা, মণিদার সঙ্গে কি আপনার যোগাযোগ ছিল? মোটামুটি ভালোই যোগাযোগ ছিল, কারণ মণিদার একটা নাটকের টিম করেছিলেন, সেই টিমে আমি অভিনয় করতাম। সেই জন্য মণিদার সঙ্গে যোগাযোগটা যথেষ্ট ভালো ছিল। এবং এই প্রসঙ্গে বলতেই হয় দুর্গাপুরের নাট্য আন্দোলনের কথা। হ্যাঁ, নাটকের কথা বলুন কিছু। কারণ নাটক, আপনি অনেক নাটক মঞ্চস্থ করেছিলেন। আমি মূলত একজন নাট্যকর্মী, কারণ নাটক ছিল আমার ভালোবাসা, নাটকের সঙ্গে যুক্ত ছিলাম। নাটক তো অভিনয় করতামই। আমার মেঘনাথ সাহা 3 নম্বর স্ট্রিটের যে কোয়ার্টার ছিল, এই কোয়ার্টারটা ছিল আমাদের নাটকের একটা নিজস্ব জায়গা। এর বাইরেও দরবারি সঙ্গে আমি যুক্ত ছিলাম, আমাদের স্পটলাইট যে নাটকের টিম। তা এই নাটকের দুর্গাপুরে যে এত নাটকের দল ছিল এবং এই দলগুলো যেভাবে তাদের নাটক রাখত, এটা ভাবা যায় না। এবং স্বগত তো অবশ্যই নাটক সেইভাবে, স্বগত তো আলাদা প্রতিষ্ঠান, আলাদা তার ব্যাপার, সাহিত্য সংস্কৃতি। কিন্তু নাটকের যে সমস্ত দলগুলো, ও দুর্দান্ত দুর্দান্ত সব নাটকের দল, ভাবাই যায় না। আজকে মণিদা যেমন ছিলেন, রমেনদা, পানুদা, বিপ্লব দত্ত, টুনাইদা, কার কথা বলবো, এই বিরাট নাম। এরা প্রত্যেকেই এক একজন মহিরুহ নাটকের ক্ষেত্রে, নাটকে যাদের প্রাণ ছিল। তা এই নাটকের সঙ্গে যুক্ত ছিলাম ভীষণভাবে। এবং ভালো লাগবে যে আজকে 1977 সালে দুর্গাপুরে 32টা নাটকের দল এক হয়ে তারা একটা কমিউনিটি তৈরি করেছিল, এবং যেখানে আমরাও ছিলাম, ভীষণভাবে আমরা ছিলাম তার মধ্যে। এবং সেখানে শুধুমাত্র যারা নাটক করেন, নাটকের দল, তারাই নয়, সেখানে এর সাথে ছিলেন কলাকুশলীরা। এবং যারা এই যেমন নিমাই বাড়ি, নিহাল উদ্দিন, শেখ নিহাল উদ্দিন, যার ছেলে ও এখনও লাইট দিচ্ছে, নিহালদা এবং নিমাইদা, এদের দুজনের আলোর কথা যদি না বলি তাহলে দুর্গাপুরের নাট্যচর্চা, নাট্য ইতিহাস বিকৃত হবে। এরা দুজন, এরা পয়সার দিকে তাকাতেন না, এরা পকেটের পয়সা এদের হয়তো বেশি চলে যেত। দুজনে চাকরি বাকরি করতেন এবং দুজনে নাটক নিবেদিত প্রাণ ছিলেন, নিমাই বাড়ি এবং নিহাল উদ্দিনদা। তারা যেভাবে লাইট দিতেন, যেভাবে নাটকের জন্য এগিয়ে আসতেন। এবং তখন ছিল গ্রুপ থিয়েটারের রমরমা, ওদিকে বাদল সরকারের থিয়েটার চলছে, যে থার্ড ডাইমেনশনের একটা থিয়েটার গ্রুপ, একটা নতুন রকমের আলাপ আলোচনা, দুর্গাপুরেও তার ছায়া পড়েছে এবং নতুন নতুন নাটক তৈরি হচ্ছে। রতন ঘোষের নাটক দারুণভাবে আসছে সামনে, বাদল সরকারের নাটক তো ছিলই। তা এই রকম একটা জায়গায় এসে এই সমস্ত দলগুলো এক হয়ে 77-76 সালের শেষ দিক থেকে বিভিন্ন মিটিং, মিছিল, এবং তোমার ভালো লাগবে জয়ন্ত শুনলে যে সেই সময় দুর্গাপুরে প্রায় প্রত্যেক রোববারই আমরা রাস্তায় দাঁড়িয়ে নাটক করতাম। লরির উপরে খোলা লরির ডালা নামিয়ে দিয়ে ওইটাই মঞ্চ, সেখানে নাটক করা হতো। এবং দুর্গাপুরের প্রত্যেকটি দল সেই সময় তারা এখানে আসতো, তারা নাটক করতো, মিছিলে যোগ দিত, এবং একটা নাট্য আন্দোলন ছিল। আমি জানি না কেন এই নাট্য আন্দোলন, এই নাটকের দলগুলো আস্তে আস্তে সরে গেল। আমার সঙ্গে চৈতিদি দেখছেন, খুব ভালো, রুবেল দেখছে ফ্রান্স থেকে, লাকি দেখছে, সকলেই তো আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি, আজকে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মোহিত কাপুরি মহাশয়। তো মোহিতদা, এবার আপনার একটু কবিতা শুনবো, আপনার লেখা কবিতা পাঠ শুনবো, তারপরে আবার আলোচনায় আসবো, কিছু আলোচনা।
মহিদার দুটো বই নিয়ে এসছে, দেখি কি বই নিয়ে এসছে। একটা হচ্ছে যন্ত্রণার চেতনা, এটা অনেক পুরনো বই মনে হচ্ছে, আর আরেকটা হচ্ছে আমার যেদিন ভেসে গেছে। এই দুটো বই নিয়ে এসছে মহিতা, আপনি লেখা পড়ুন। এই সত্যি মানে আমাদের যে একটা পত্রিকা থেকে করা হয়েছিল দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা, তো সেটাকে আবার নতুন করে অনেক, তার মধ্যে কিছু ভুল ছিল, বিষ্ণুদাই দেখে দিল, আবার নতুন করে ওটা বেরোলো। তো অনেক মানুষের কথা আপনারাই লিখেছেন, সেই মানুষের কথা উঠে এসছে। তো আর উঠে আসা উচিত আমার মনে হয়, যে এইসব মানুষেরও তো অবদান রয়েছে। আজকে আপনার মুখ থেকেও অনেক মানুষের কথা শুনলাম, আরও শুনবো। বলুন। হীরকদাও রয়েছে, হীরকদাও দেখছে। হীরকদা অনেক ধন্যবাদ, হীরকদা অনেকবার এসছে আমাদের এই সাহিত্য আড্ডায়। অ্যাকচুয়ালি এই দুটো বই আমার ছাপার অক্ষরে বেরিয়েছিল, এবং এই আমার যদিও অনেক গল্প বাইরে প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, কিন্তু অদ্ভুত কথা, এগুলোকে যে সংকলন করে একটা বের করা, এটা আমার মাথায় কোনোদিনই আসেনি, বা এখনও সেইভাবে আসে এটা বলতে পারবো না। আমার লেখা 7টা নাটক আছে, যে নাটকগুলো মঞ্চস্থ, এবং এগুলো করছেন না, এটা তো করা উচিত। হয়তো এখন করব, কারণ এখন অর্গানাইজেশনগত কাজগুলো আমার অনেক কমে গেছে। আমি যেহেতু বাইরে সময় দিতে, ডাক্তারের পরামর্শে আমি বাইরে বেরোনোটা আমার অনেকটাই বন্ধ, এর জন্য হয়তো আমি এখন এইগুলো কাজগুলো করতে পারবো। বিশেষ করে আমার তো মনে হয় একটা আপনার আত্মজীবনী লেখা উচিত, যে আপনি বনগাঁর কথা যেটা বললেন, আমার তো শুনে খুব ভালো লাগছে, যে এই যে মানুষগুলো ভেবেছিল যে কোনো এক সময় যে আবার দুই বাংলা এক হবে, এইসব নিয়ে আপনার ছেলেবেলার কথা নিয়ে একটা লিখুন লেখা। জয়ন্ত, চেষ্টা নিশ্চয়ই করব। আমার এই ছোট গল্পের বই যন্ত্রণার চেতনা, যে বইটি জয়ন্ত একটু আগে দেখালো, এটি সম্পূর্ণ অবদান আমি যার কাছে নাটক শিখেছি, শ্রদ্ধেয় শ্রী চিন্ময় বিশ্বাস মহাশয়। তিনিই জোর করে আমার 10টি গল্পকে বেছে নিয়ে তিনি এই বইটি বের করেছিলেন। এবং ভালো লাগবে আপনাদেরও যে এই বইটি 1100 কপি ছাপানো হয়েছিল, এবং আমার কাছে বোধহয় গোটা 2 কি 3টে কপি আছে, এবং তখন মাত্র 10 টাকা দাম ছিল। বিনা পয়সাতেও এমনিতেই দিয়ে দেওয়া হয়েছিল, যাতে পড়ে মানুষ। এটার জন্য চিন্ময়দার কাছে আমি কৃতজ্ঞ। এবং আমার যেটা কাব্যগ্রন্থ আমার যেদিন ভেসে গেছে, এটার জন্য আমি সম্পূর্ণভাবে কৃতজ্ঞ ব্রজ সরকার এবং মৃণাল বণিকের কাছে। মৃণালদার কথা শুনবো আপনার মুখ থেকে। মৃণালদা আমার পারিবারিক বন্ধু ছিলেন। তা মৃণালদাই আমার ডায়েরিতে লেখা বা অন্য জায়গার কিছু কবিতা নিয়ে বললেন যারা এগুলো ছাপাতে হবে, তিনিই ব্যবস্থা করেছিলেন। ব্রজ দেখে কারেকশন করে বসে দুজনে আমার সেজন্য তাদের দুজনকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন না করে কবিতা পাঠ করাটা আমার অন্যায় হবে। ঠিক আছে, আমি আমার লেখা কবিতা পড়ছি। নমস্কার। আমার প্রথম কবিতা ভবিতব্য। আজকাল মৃত্যুকে বড় কাছ থেকে দেখতে পাই। মৃত্যু ভয় নেই, তবে ভাবি আমিও কি আকাশের তারা হব? আলো দেব টিমটিম করে, দেখব কন্যা স্ত্রী ভাই বোন সবাইকে। কি আশ্চর্য, আমি তো বিজ্ঞানের ছাত্র, ওগুলো তো নক্ষত্র, সূর্য থেকেও বড়। আছে সূর্য, আছে সূর্য থেকে অনেক দূরে। তাহলে সবাই শোনো, মৃত্যু আমাকে তাড়া করে দেবে, নিয়ে যাবে অনেক দূরে, টিমটিম করে আলো দেবে, সবাই আস্তে আস্তে ভুলবে একদিন প্রতিদিন। আমার দ্বিতীয় কবিতা, মানে বইয়ের প্রথম কবিতাটি পড়লাম, দ্বিতীয়টি পড়ছি। এখন অপেক্ষা শুধু। সিগারেট না খেলেও মুখে তামাকের গন্ধ, অন্তর্বাসে সেন্ট না ছড়িয়েও সুগন্ধির ছড়াছড়ি। তুমি প্রতীক্ষায় রত, ঝড়ের অপেক্ষায়। প্রাকৃতিক নিয়মে ঝড় আসে, চলেও যায়, দিয়ে যায় তোমাকে এক মুঠো সুখ। পলকে পলকে নেমে শিহরণ, কপাল বেয়ে চিবুক ছুঁয়ে হৃদয় মথিত করে কাঁপায় তোমাকে। তুমি ভয় পেয়ে গেছো, কাঁপছো এখন যন্ত্রণায়। এ কিসের শান্তি? শ্মশানের? তুমি দেখতে পাচ্ছ পঞ্চমুণ্ডির আসনের উপর বসে হাসছে সে খিলখিল করে।
বাহ, সাধারণ। আমার তৃতীয় কবিতা, এটা আমার বাবাকে নিয়ে লেখা, স্মৃতিপটে লেখা। বাবা কোনোদিনই আমার আদর্শ ছিলেন না, তবে বীরপুরুষ ছিলেন। বাবা ছুটতেন আমাদের মুখে অন্ন জোগাতে, হাতে বই খাতা তুলে দিতে, শরীরে বস্ত্রের আচ্ছাদন আনতে। আমার বাবা সৎ ও নির্ভীক ছিলেন। বাবা চলে গেছেন, পুড়ে ছাই হয়ে গেছে তার দেহ, নাভিকুণ্ড পৌঁছে গেছে গঙ্গায়। এখন আমি বড় একা। আমার ছাদটা নড়বড়ে, ছাদটাকে শক্ত করে ধরবার জন্য আমার বাবা আর নেই। দিনযাপনের স্মৃতিচিত্র। মৃত্যু এক সৎ, স্বাভাবিক, নির্ভীক পরিণতি। সময় মতো আসে, দেখা দেয়, চলে যাওয়ার পরে 1 মিনিটের নীরবতা, সামান্য চোখের জল, অ্যালবাম খুলে স্মৃতি ঘাঁটে প্রিয় পরিজন। মৃত্যুকে কাছ থেকে দেখতে বড্ড ভয়, তার থেকে ঘুমের বড়ি খাওয়া অনেক সোজা। সকালে মুখে ব্রাশ গুজে সে বলল, হাতটা বড্ড খালি খালি, মেডিকেল কার্ডটা সারেন্ডার করতে হবে। লকারের চাবি, হিসাব নিকাশ, ভাগ বাটোয়ারা, ধুর এটা শোকের সময় নয়, বরং গুছিয়ে নেওয়া যাক যত তাড়াতাড়ি। আর কি পড়বো? না, ঠিক আছে, এবার একটু আলোচনা করি। তো মহিতা, আপনি যেটা বলছিলেন যে সেই সব মানুষের কথা, আপনি কি জানেন যে আমাদের পত্রিকার এবারের সংখ্যা আমরা উৎসর্গ করেছি রবীন্দ্র গুহবাবু একটা উপন্যাস লিখেছে দুর্গাপুর নিয়ে, এবং বিমান চট্টোপাধ্যায়, মৃণাল বণিক, এদের সমস্ত অগ্রজদের লেখা রাখছি, তা নৃসিংহ রায় থেকে শুরু করে তাদেরকে উৎসর্গ করেছি। সত্যি তাই, এদের আজ থেকে মানে 60-70 বছর আগে এরা যা লিখে গেছেন। আচ্ছা, মৃণালদাকে মনে হয় না খুব অকালে চলে গেলেন? মৃণালদাকে খুব মিস করি, আর কিছুদিন থাকলে মনে হয় ভালো হতো। মৃণালদাকে তো খুব। আচ্ছা, আপনি কি মধু চট্টোপাধ্যায়কে দেখেছেন কাছ থেকে? অবশ্যই। তুমি আমাদের নিখিল ভারতের ঘরে ঢুকলে দেখতে পাবে আমাদের 25শে বৈশাখ, যেটা আমরা কুমারমঙ্গলম পার্কে করতাম, সেখানে মধুদা এসছেন, সেখানে বক্তৃতা দিচ্ছেন, এবং তার একটি ছবি বাঁধিয়ে আমাদের নিখিল ভারতের 7 নম্বর স্ট্রিট সেন্ট্রাল এভিনিউ ঘরে রাখা আছে। মধুদাকে নিয়ে তো স্মৃতি অনেক, কারণ মধুদার কথা তো দুর্গাপুরের সাহিত্য সংস্কৃতি আনতে গেলে মধুদার কথা আনতে হবে। এ প্রজন্ম জানে না, এ প্রজন্মের ছেলেরা মধুদার অবদান জানে না, জানানোর চেষ্টাও আমরা বোধহয় করে উঠিনি। কারণ এদের নিয়ে আজকে তো যারা লেখেন, আজকে যারা আছেন, তারা এরা তো মঞ্চটা আজকে সবার কাছে যেন অনেক বড্ড বেশি দামি, কিন্তু এই মানুষগুলোর কাছে মঞ্চ নয়, এই মানুষগুলোর কাছে ক্রিয়েটিভিটি ছিল সবার আগে। মধুদার যে বই ছিল, প্রচুর বই। আচ্ছা মধুদা, আমার একটা প্রশ্ন, যে মধুদার সম্বন্ধে আমিও শুনেছি অনেক কথা, তো মধুবাবুর যে বইগুলো কেন সংরক্ষণ করা গেল না? যে পরবর্তীকালে শুনলাম যে সেগুলো তার ভাইপো ভাইয়েরা তারা সেগুলো নষ্ট করে দিয়েছেন বা বিক্রি করে দিয়েছে। সংগ্রহে ছিল নাকি অসাধারণ সব বই। অসাধারণ বই শুধু নয় জয়ন্ত, এটা নিয়ে প্রথম দিকে আমাদের থেকেও যারা আরও মধুদার কাছে লোক ছিলেন, তারই সমসাময়িক, তারা এটা নিয়ে বইগুলো চেয়েছিলেন। মধুদার নামে বলেছিলেন যে এখানে একটা স্মৃতি গ্রন্থাগার করে এটা রাখাও। যদিও গ্রন্থাগারগুলো আজকে মানুষের পাঠক নেই, তবু অন্তত বইগুলো থাকতো, রেফারেন্স হিসেবেও মানুষ যেতে পারত, তারা দেখতে পারতো, মধুদার একটা স্মৃতি থাকতো। আনফর্চুনেটলি সেটা করা যায়নি, এবং এই আলোচনাটা কেন করা যায়নি এই প্রেক্ষাপটে যাব না, গেলে অনেক এমন কিছু কথাবার্তা উঠে আসবে যেটা কাব্য নয়। তবে মধুদা একটা পিলার, দুর্গাপুরের সাহিত্য সংস্কৃতি জগতে মধুদারকে মানতেই হবে। দ্বিতীয়, তুমি বলেছ মৃণাল বণিকের কথা। দেখো, মৃণাল বণিককে আমার স্ত্রী ব্যক্তিগতভাবে পিতার মতো দেখত। মৃণাল বণিক বলতেন যে, চৈতি, তুমি তো আমার অনেকটা মেয়ের মতোই। মৃণাল বণিকেরকে আমি বলছো, আমার চোখে জল চলে আসছে, কারণ মৃণালদা ছিলেন আমাদের পারিবারিক বন্ধু।
মৃণালদার কথা আমি প্রত্যেক সপ্তাহে মৃণালদার বাড়িতে যেতাম। আমি এবং মৃণাল বণিককে সেইভাবে আমার মনে হয় সারা ভারতবর্ষে বা সারা বাংলায় কিছুটা তো জানে, মানুষ চেনে, কিন্তু সেইভাবে আরও কিছুদিন থাকলে যেভাবে এখন অনেকের নাম হয়েছে পরবর্তীকালে সেইভাবে আবিষ্কার হয়নি আমার মনে হয়, যেটা সুধাংশু সেনকেও হয়েছে কিছুটা। কিন্তু আমার নিজের একটা ব্যক্তিগত অভিমত যে মৃণাল বণিককে যেন কোথাও একটা হয়নি। দেখো জয়ন্ত, মৃণালদা একটা বট গাছ। মৃণালদা, আমি এখানে বেশ কয়েকজন কবির কথা বলতে পারি যারা প্রথম যখন তাদের সঙ্গে আমার পরিচয় হয়, সবাই লিখতে শুরু করেছে। ইন্দ্রাণী দিয়ে এসেছিল সাক্ষাৎকারে, অনেক কথা বলেছে মৃণালদা। তাদের আমি মৃণালদার কাছে পাঠিয়েছিলাম, বলেছিলাম মৃণালদার কাছে যা, যদি তোরা কবিতা সত্যি শিখতে চাস, লিখতে চাস। এবং মৃণালদা সাদরে তাদের নিয়েছিলেন টেনে, তাদের কবিতা শিখিয়েছিলেন কি করে, তার ব্যাকরণ। কবিতার তো অ্যাকচুয়ালি কোনো ব্যাকরণ হয় বলে আমি বিশ্বাস করি না, কিন্তু তবুও তো তার একটা গাঁট থাকবে, সেটা মৃণালদা তাদের যত্ন সহকারে শেখাতেন, আলোচনা করতেন। দুঃখিত। এখন মৃণালদা এমন একটা মানুষ ছিলেন যার কাছে অতি সহজেই পৌঁছে যাওয়া যেত, সবাই পৌঁছাতে পারত। কারণ মৃণালদা একটা অপূর্ব মানুষ, যিনি ছোট বড় যে কোনো বয়সের মানুষের সঙ্গে খোলাখুলি মিশতে পারতেন। তাই আর মৃণালদার লেখা, এটা নিয়ে আলোচনা করার দুঃসাহস আমার নেই। আমি যখন এখানে আসি তখন নিম সাহিত্য চলছে সগৌরবে, 1973 সাল, এবং আমি তাদের সঙ্গে সেইভাবে সেই সময় আমার কোনো যোগাযোগই ছিল না। কারণ আমার মামা বামপন্থী আন্দোলনের অ্যালাস্ট্রিক প্ল্যান্টের শ্রমিক নেতা ছিলেন। তিনি 1974 সালের 24শে আগস্ট এই দুর্গাপুরেই কনিষ্ক রোডে শিব মন্দিরের সামনে খুন হয়ে যান। তার মাত্র 32 বছর বয়স ছিল। তাকে 34টার উপরে কোপ মেরেছিল তারা, যারা তাকে মেরে ফেলেছিল। ফলে আমি বেশ তাদের সঙ্গে সে সময় মিশতে পারিনি, কারণ মানসিক দিক দিয়ে আমি মামার কাছেই থাকতাম, ভেঙে পড়েছিলাম। তা মামা, যাই হোক, সেই সময় আমি নিম সাহিত্যের পত্রিকাগুলো হাতে পাই। কারণ আমি যে কোয়ার্টারে থাকতাম, উপরে মিস্টার ব্যানার্জি বলে এক ভদ্রলোক ছিলেন, এই ব্যানার্জিবাবু নিম সাহিত্য পত্রিকা রাখতেন, এবং তার কাছ থেকে আমি প্রথম নিম সাহিত্য পত্রিকা পড়ে এই ব্যাপারটা জানতে পারি। পরবর্তীকালে যখন এদের সঙ্গে পরিচয় হয়, তখন দেখলাম ওরে বাবা, এরা তো সব এক একটা বড় বিরাট ব্যাপার, মহিরু এক একটা। আজকে তো নতুন করে নিম সাহিত্য আবিষ্কৃত হচ্ছে, এবং যেই সব ম্যাজিক রিয়েলিজম থেকে শুরু করে ডার্ক হিউমার যেসব নিয়ে কথাবার্তা হচ্ছে, সেসব তারা অনেক আগেই করে গেছেন। এবং না পড়ে আমি বিমানদাকে জিজ্ঞেস করি, আপনারা কি কাব্য এইসব বিদেশি সাহিত্য পড়ে? বলছে না, বিমানদা বলে যে আমরা পড়েছিলাম প্রচণ্ড আবেগের বসে, আমরা একটা নতুন কিছু করব বলে, কিন্তু পরবর্তীকালে সেই সব সাহিত্যগুলো অনেক কিছু, অনেকেই ভাবে যে বিদেশি ইয়ে থেকে অনুপ্রাণিত হয়ে অনেক আধুনিক সাহিত্য তারা রচনা করে গেছেন। জয়ন্ত, আমি ছোট্ট দুটো গল্প বলি, যেটা যারা এই লাইভ শুনছেন অনেকেই দেখছেন, অনেকে কৌশিকদা দেখছেন, বা কলকাতা থেকে ফটিক চৌধুরী দেখছেন, আতাউর রহমান দা দেখছেন, সৈয়দ আতাউর রহমান দা, অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। এরা প্রত্যেকে এত প্রিয় ভাই আমার, এত প্রিয় ছেলে। আতাউর তো নিজেও, এরা কৌশিক, এরা তো সবাই লেখে। দুটো ছোট্ট গল্প বলি। একটা গল্প হলো এই বিমান চ্যাটার্জিকে নিয়ে, আর একটা গল্প বলবো এই নিম সাহিত্যের অন্যদের নিয়ে। বিমানদা একদিন সন্ধ্যাবেলাতে আমাদের যে লোডিং আনলোডিংয়ের লরিগুলো কারখানাতে ঢোকে, বিমানদা ইন্সপেকশনে ছিলেন, এই বিমানদা চলে গেছিলেন ইন্সপেকশনে ছিলেন। তিনি বিমানদা লরির ড্রাইভারের পাশে বসে ওদের সঙ্গে চলে গেলেন কলিয়ারি বেল্টে, এবং যার উপরে দাঁড়িয়ে তিনি কৃতদাস বইটা লিখেছিলেন, যার একটি নাট্যরূপ আমি দিয়েছিলাম, এবং সেই নাটক আমরা মঞ্চস্থ করেছিলাম। ভালো লাগবে তোমার শুনলে জয়ন্ত, যে সেই নাটকে আমি যাকে, আমি সত্যি কথা যার আমি চেহারাই বলতে পারছিলাম এক সময়, রঞ্জিত গুহ, আমার খুব প্রিয় দাদা, এই রঞ্জিত দা পর্যন্ত তাতে অভিনয় করেছিলেন। আমি আমার নিজের লেখা নিজের, এবং আমরা বিভিন্ন কম্পিটিশনেও গেছি আমার ওই নাটকটা নিয়ে। যাই হোক, ওই কৃতদাস এমন একটি, যেটা একটা অদ্ভুত চরিত্র, অদ্ভুত জায়গা। এরা ছিলেন এই ধরনের লেখক যারা ছুটেছেন এটা করার জন্য। আর
হ্যাঁ ভাই, রূপম এখন একটু ভালো আছি। না এরকম আমাকে জিজ্ঞেস তোমাকে করতে দিচ্ছে, আচ্ছা আচ্ছা। হাসপাতাল। ও যাক, ভাই একই অবস্থা তো আমারও, এই জন্য মনে হলো। রূপম ঘোষাল বর্ধমান থেকে দেখছে। এবার আরেকটা গল্প বলি। আমি জানি না এই গল্পটা অনেক বহুল প্রচলিত গল্প। আমাদের এখানে যেটা আজকে এই আমরাই গ্রাম, এই গ্রামে একটা বড় পুকুর আছে। আর এই পুকুরের পাশে তখন ছিল প্রচুর গাছ, মানে জঙ্গল বলা যেতে পারে, ঘন জঙ্গল। গাছের উপরে উঠে কি কবিতা? তা আমি তখন দুর্গাপুরে, সেরকম সময় পরদিন শুনছি মৃণালদা বলছেন, এই মৃণালদা, বিমানদা, রবীন্দ্র ঘোষ, নৃসিংহ রায়, এরা গাছের উপরে বসেছেন, তারা কবিতা পড়ছেন। লিখেছেন নিম বিমান আনবাউন্ড বইটা লিখেছেন। এটা সম্প্রতি বইটা খুব ইয়ে হয়েছে, আপনি দেখেননি বইটা, আমারই সম্পাদনায় বেরিয়েছে, নিম বিমান আনবাউন্ড বলে। বইটার প্রথম মুদ্রণ সব সমস্ত কথা লিখেছে, সেই সময়কার ওদের এক্সপিরিয়েন্স, মানে বোহেমিয়ান ঘোরাঘুরি সমস্ত কথা। তাহলে এটা যখন লিখেছেন, তাহলে ব্যাপারটা এইখানেই যে তারা গাছের উপর বসে যে কবিতা আলোচনা করতে করতে তারপর তারা দেখলেন যে বেলা প্রায় গড়িয়ে যাওয়ার মতো, 1:30-2 বাজে, চান করতে আসছেন সমস্ত গ্রামের মহিলারা। হ্যাঁ, যাই হোক, এইরকম মজার তারা ভাবতেন, তারা এই জগতে, এই কবিতার জগতে তারা, বা লেখার জগতে তারা বাস করতেন, এবং বাস করতেন বলেই এরা এই সৃষ্টিটা করতে পেরেছিলেন। আমি যে গল্পটা লিখেছিলাম, আমার প্রথম গল্প, যে এটা রাত পরিবেশে বেরিয়ে আছে, আমি কে, হরিপদ কেরানি, এই গল্পটা আমি প্রচুর প্রশংসা পেয়েছি প্রচুর জনের কাছ থেকে। এবং সেই জায়গায় আমার নৃসিংহদার সাংঘাতিক অবদান ছিল। কৌশিকদা লিখেছে যে শ্রুতি নাটক ও মঞ্চ নাটক দুটির ফর্ম নিয়ে সামান্য আলোকপাত করলে ভালো হয় আপনার। আমরা তো কৌশিক, আমরা তো সবাই, তুমি নিজেই শ্রুতি নাটক করো, তুমি, আমার ভালো লাগছে যে আমি 6টা নাটক এখানে মঞ্চস্থ করেছি, তার 2টো না 3টেতে তুমিও ছিলে। গত 29শে জুনও করেছো তুমি, এই পয়লা জুলাই তুমি মঞ্চস্থ করেছো। শ্রুতি নাটক আমরা যাকে রেডিও নাটক বলি, আগে মঞ্চ নাটক কত ছিল। আজকে তো মোবাইলের, এই অ্যান্ড্রয়েড ফোনের দৌলতে বা টিভির দৌলতে আমরা মানুষের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু তখন পৌঁছানোর মাধ্যম তো রেডিও। একজন বেতার শিল্পী, আমরা অনুষ্ঠান করলে বলতাম যে বেতার খ্যাত, দূরদর্শন ছিল না, কেউ একজন আকাশবাণীতে গান করেছেন, তিনি অনলি হয়তো তার গ্রেড বি, তিনি বি হাইও হননি, তাই ছিল তখন বিরাট ব্যাপার, তিনি আকাশবাণীর শিল্পী। আর আজকে যেহেতু প্রচুর চ্যানেল, প্রচুর মিডিয়া, নানান রকম ব্যাপারে, এই যে আমি মোহিত গাঙ্গুলি এখানে বসে আজকে মোবাইলে লাইভ করছি, এটা তো আমি কোনোদিন ভাবিও নি। আমি যদিও আকাশবাণীতে, যুববাণীতে আমি একসময় 1973-74 আবৃত্তি করেছি। হ্যাঁ, তখন আমি যুববাণী বলে একটি ছিল, চ্যানেল ছিল, জানি না এখন আছে কিনা। সৌরভিদিও দেখছেন আমাদের সঙ্গে, সৌরভিদি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। তা সেখানে তখন যুবকদের জন্য ওই চ্যানেলটা ছিল, যুববাণী, যেখানে করা যেত। তা এই তখন একটা কবিতা বলার জন্যে, নাটক করার জন্যে, মানুষের একটা দেখার জন্যে ভিতরে একটা আন্তরিক প্রচেষ্টা ছিল। রেডিও নাটক আমরা সবাই বসে শুনতাম, কারণ রেডিও নাটকটা আমাদের এমন জায়গায় পৌঁছে দিত। শ্রুতি নাটক তারই ফর্ম, সুতরাং শ্রুতি নাটককে আলাদা করে বোঝানোর কিছু নেই। এবং সবথেকে বড় কথা যে আমরা শ্রুতি নাটকের ফর্মটাকে নিই, তার কারণ লাইট, মেকআপ, মাইক, এটার জন্যে যে খরচটা করতে হয়, এই খরচটা করা আমাদের পক্ষে কষ্টকর হয়ে পড়ে। এই এত অর্থের আজকাল প্রয়োজন একটা নাটক মঞ্চস্থ করতে গেলে, যে জায়গাটায় আমাদের ঘাটতি আছে আমরা পারি না। তাই তখন আমরা শ্রুতি নাটক দিয়েই মানুষের কাছে পৌঁছে যেতে চাই, আমাদের বক্তব্য রাখতে চাই। আর শ্রুতি নাটক করার অনেক সুবিধা আছে, সেইভাবে স্টেজের দরকার নেই, সেইভাবে কোনো কিছুরই প্রয়োজন নেই। এমনকি যে মহড়া নাটকের ক্ষেত্রে দেওয়া দরকার, তার 1/4 মহড়া দিয়ে হয়তো শ্রুতি নাটক করা যায়, কারণ মুখস্থ করার ব্যাপারটা থাকে না। মঞ্চ নাটক করতে গেলে সবার প্রথমে দরকার নিজের শরীর, অ্যাক্রোবায়োটিক শরীরকে, নাটকের সাথে সাথে শরীরকেও সেই জায়গায় নিতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে মঞ্চ নাটকে মুখস্থ রাখতে হবে,
বুঝতে হবে সাংঘাতিক রকমভাবে, মাইকের ব্যবহার জানতে হবে, কোথা থেকে স্বর ক্ষেপণ করব, কোন পজিশনে দাঁড়িয়ে, এবং সেখানে যারা পরিচালক তারা যখন নাটক করান তারা যে গণ্ডি কেটে কেটে দেন এক একজনের, যে এই জায়গা দাঁড়িয়ে বলবে, এখান থেকে সরে যাবে, এখান থেকে ঠিক এই ডায়লগ বলতে বলতে তুমি এগিয়ে যাচ্ছ, যে এক পা ডান দিকে হেঁটে মাইক নিচ্ছ, কথা বলছো, ব্যাক করে আসছো, অনেক কলা টেকনিক্যাল ব্যাপার মঞ্চ নাটকে থাকে, যেটা শ্রুতি নাটকে একদমই প্রয়োজন হয় না। তাই মঞ্চ নাটকের সঙ্গে শ্রুতি নাটকের কোনো তুলনাই করা যায় না। মঞ্চ নাটক আলাদা জিনিস, মানুষের কাছে তুমি সামনে দাঁড়িয়ে অবশ্যই অবশ্যই অনেক অনেক মানে অনুশীলনের দরকার মঞ্চ নাটক করতে গেলে, যার জন্যে এখন দুর্গাপুরে অবশ্য আবার মঞ্চ নাটক হচ্ছে। কয়েক বছর ধরে, বিগত কয়েক বছর ধরে ভবনগুলো প্রতিযোগিতা করাচ্ছে, এবং এর জন্যে এবং পথনাটকেরও তুমি যে দুটো বললে এর বাইরে পথনাটকটা ধরো, কারণ পথ নাটকেরও একটা আলাদা ভূমিকা আছে জনজাগরণের ক্ষেত্রে। বলো। যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আর কয়েকটি প্রশ্ন থাকবে মহিতার কাছে। মহিতা, আপনি তো বললেন বামপন্থী আন্দোলনের মতবাদে বিশ্বাসী। আচ্ছা, আপনারা সেই সময় তো একটা উত্তাল রাজনৈতিক অবস্থান দেখেছেন, বা মানে 70-এর দশকে বা তার পরবর্তীকালে, তো সেই কোথাও কি বামপন্থী আন্দোলন বা যে শ্রমিক আন্দোলন কোথাও কি স্তীমিত মনে হয় আজকের দিনে, এবং অনেকটাই কমে গেছে, এবং বামপন্থার ভবিষ্যৎ কি আমি যদি আপনাকে জানতে চাই, তাহলে আপনি কি বলবেন? আমি আশাবাদী, প্রথমেই বলি বামপন্থা ছিল, আছে, থাকবে, এবং কিন্তু জনগণের কাছে কি সেইভাবে অবশ্যই পৌঁছাচ্ছি। আমি তো আশাবাদী পৌঁছচ্ছে না বলাটা ভুল, একটা নেতিবাচক ব্যাপার। হ্যাঁ, তুমি যেভাবে আগে দেখেছো হয়তো সেভাবে দেখতে পাচ্ছ না, এটা স্বাভাবিক। কারণ জয়ন্ত, আমি যখন অ্যারাস্টলস প্ল্যান্টে জয়েন করেছিলাম সেই সময় আমার ডিএ বেসিক নিয়ে আমি মাইনে পেতাম 240 টাকা 11 পয়সা। আমরা এবং তারপর সেখান থেকে আমি অবশ্য তার কিছুদিন পরে পরীক্ষা দিয়ে বেরিয়ে যাই বা প্রমোশন পাই, পরে আলাদা ইয়ে। কিন্তু তারপরে আজ সেই সময় আমরা কেউ একটা সাইকেল কিনলে কোয়ার্টার থেকে সাইকেল চালিয়ে আমরা অফিসে লোকে দেখতো, মানে অফিসে যেয়ে ওটা অফিসের গ্রাউন্ডটা ঘোরা হতো, রেখে দিয়ে সবাই এসে সাইকেলটা দেখতো, এবং যদি সেটা র্যালে সাইকেল হয় সেন্ডালে, তাহলে তো কথাই নেই, জানি বাপরে র্যালে কিনেছে। সুতরাং সেই জায়গা থেকে আজকে চলে এসো। আজকে আমাদের কারখানাতে সেই সময় কয়েকজনেরই গাড়ি ছিল যারা গাড়িটা নিয়ে যেতেন, এবং সেই গাড়ি তারা ওরা গাড়ি নিয়ে আসেন। আমাদের এই আজকে দেখো সেখানে দাঁড়িয়ে আজকে তোমাদের প্রত্যেকের গাড়ি আছে। আজকে চাকরিতে স্টিলে অথবা সেলে চাকরিতে জয়েন করলে মোটামুটি 5-7 বছর 10 বছর চাকরি করার পরে একজন একটা গাড়ি কিনে নিতে পারে। তাহলে তো দৃষ্টিভঙ্গি বদলেছে, পরিবেশ পরিস্থিতি বদলেছে, অর্থনৈতিক অবস্থা বদলিয়েছে। সুতরাং ওই সময় বামপন্থী আন্দোলন যেভাবে হয়েছে, আজকে কিন্তু বামপন্থী আন্দোলনকে সেভাবে দেখব এটা আশা করা ভুল। কারণ পর্যায়ক্রমে বামপন্থী আন্দোলন তো একটা বিজ্ঞান, তাহলে বামপন্থী আন্দোলন যদি আমি বিশ্বাসী হই, তাহলে আমি বিজ্ঞানে বিশ্বাসী, এবং বিজ্ঞান কখনো এক জায়গায় থেমে থাকতে পারে না, এবং বিজ্ঞানের অগ্রগতি ক্রমশ থাকবে। সুতরাং বামপন্থী আন্দোলন যে সময় উত্তাল আমরা বলছি, যেভাবে উত্তাল আমরা বলছি। সুকমলদাও জয়েন করেছে, সুকমলদা অনেক শ্রদ্ধা আপনাকে, এবং সুকমলদাকে আমি ডাকছি আর পাচ্ছি না আমাদের ইয়েতে সাক্ষাৎকার অনুষ্ঠানে। সুকমলদাও অনেক নাট্য চর্চার সঙ্গে যুক্ত ছিলেন সেই সময়। না, সুকমল তো দুর্গাপুরে অবশ্যই একটি নামী নাম, কবিতা, গল্প, নাটক, বামপন্থী আন্দোলন সবকিছুর সঙ্গে সুকমল ভীষণভাবে জড়িয়ে। এবং এটা ঘটনা যে সেই সময়কার তুমি বামপন্থী আন্দোলনের সঙ্গে আজকের আন্দোলনের একদম তুলনা করতে চেও না, কারণ ক্রমশ ধাপ বদলেছে, আলোচনা বদলেছে, এবং তখনকার একটা পরিস্থিতি ছিল যখন হয়তো জঙ্গি আন্দোলন করা প্রয়োজন ছিল। আজকে সেই ধরনের জঙ্গি আন্দোলন করার প্রয়োজন নেই। আজকে অনেক ভেবেচিন্তে অনেকভাবে, কারণ শাসকের হাতে এখন অনেক কিছু তোমাকে ভুলিয়ে দেওয়ার অস্ত্র। সুতরাং সেই জায়গার থেকে নিজেকে বের করে এনে তুমি বামপন্থী আন্দোলনে কতটা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটা তো নিজের উপরও নির্ভর করে। আজকে ঘরে ঘরে সন্ধ্যেবেলায়
তোমার বসে গেছে বক্স, তারা খুলে নিয়ে সিরিয়ালে বসে গেছে, সিরিয়ালের মতো। যারা আমার মতো অবসরপ্রাপ্ত লোক, ধরো আজকে আমার বয়স হয়েছে, কিন্তু আমরা এখনো ছুটছি কেন? কারণ আমরা এই বামপন্থী আন্দোলনটাকে বিশ্বাস করি। আমরা মনে করি যে মানুষকে যদি আমরা দাঁড় করিয়ে তাদের চলতে চড়াইবতী না রাখি, মানুষকে যদি এক জায়গায় স্থির করে দিই, তাহলে এক জায়গায় কোনো একটা গর্তে পুকুরে জল যদি স্থির হয়ে যায়, তাহলে সেই জলটা যেমন নষ্ট হয়ে যায়, তেমন মানুষও যদি স্থির হয়ে যায়, তাদের মধ্যে যদি এই চেতনা না থাকে, না দৌড়াতে পারে, না আলোচনা আসতে পারে, তাহলে সেগুলো আস্তে আস্তে এইরকম নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সঙ্গে রয়েছে সুমনা মুখার্জি, চন্দানী সরকার। সুমনা লিখছে, অনেক অজানা কথা জানতে পারছি, খুব ভালো লাগছে। চন্দানী সরকারও লিখছেন, খুব ভালো আলোচনা হচ্ছে, দেখছি ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ। খুব ভালো, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট একজন মানুষ, খুবই আমাদের সকলের প্রিয় মোহিত গাঙ্গুলি মহাশয়। তো মোহিতদা, সত্যি আজকে খুব ভালো ভালো কথা, অনেক কথাই উঠে এলো। আর আপনি শেষ মানে আমার দুটো প্রশ্ন থাকবে, যে দুর্গাপুরকে আপনি তো সেই সময় দেখেছেন, 1900 আজ থেকে 40-50 বছর আগেকার, এবং এখনকার দুর্গাপুরের যে পরিবর্তন সে সম্বন্ধে, এবং নতুন প্রজন্মের জন্য কিছু বার্তা আপনি দিয়ে যান। জয়ন্ত, আমি কিন্তু প্রথমেই তোমাকে বলেছি আমি আশাবাদী। নৈরাশ্য আমার জীবনে নেই। আমি ব্যক্তিগত একটা কথা তোমাকে বলি, আমাকে হসপিটালে অপারেশন বেডে শুয়ে 52টা সেলাই করা হয়েছিল অপারেশনে। বুঝতেই পারছো, আমি আর ভিতরে গেলাম না, এবং সবাই যখন আশা ছেড়ে দিয়েছিল যে ওর হাঁটা চলা কাজকর্মে এখানেই বোধহয় শেষ হয়ে গেল, আমি কিন্তু সেই জায়গা থেকে ঘুরে ব্যাক করে এসে আবার নিজের জায়গায় পৌঁছে গেছি। কারণ বিশ্বাস রাখা, আত্মবিশ্বাস সবার আগে প্রয়োজন। আপনি বলছেন আপনারও, আমারও তো বুক কাটা, বুক কাটা। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই যে করছো, দিচ্ছো, এই অবস্থা নিয়েও তো করছো। কালকে হাসপাতাল থেকে তুমি ফিরে এলে, শুক্রবারে ফিরে এসছো, আজকে বসে হচ্ছে লাইভ করতে। সুতরাং এটা আমি আশাবাদী। দুর্গাপুরে যে অনেক স্থিমিত এবং দেখানো ব্যাপারটা যেন অনেক বেশি এসছে। এবং আর একটা জিনিস, যে মারামারি খেয়েই কাদা ছোড়াছড়ি, এটা আগের দিনে পূর্ণদাও এসে আমাকে বলে গেছে, এটা যেন এখানে গোষ্ঠীদ্বন্দ্বটা এটা যেন আরো বেশি এসছে। তবে একটা জিনিস ভালো লাগছে যে আমি যেহেতু ম্যানেজমেন্টের ছাত্র, পড়াশুনো করেছি, তার উপর আমাদের একটা লাইন আছে যে কম্পিটিশন লিডস টু কম্বিনেশন, কম্পিটিশন লিডস টু কম্বিনেশন। আজকে দুর্গাপুরে তুমি দেখবে যে প্রচুর নাচ শেখাবার, গান শেখাবার, আবৃত্তি শেখাবার। আমরা তো দুর্গাপুরে আসার পরে ওই আবৃত্তি করতেন যারা, পারদা করতেন, আমি এই মুহূর্তে নামটা মনে, অসম্ভব ভালো আবৃত্তি করতেন গৌতম চক্রবর্তীর পিতা, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, পেলে হয় কি অনেক কিছু ভুলে যেতে হয়, চলে যায়। এরা তখন দুর্গাপুরে কয়েকজন, এবং রামরঞ্জনের কম শুনি। আমি নিজেও যেহেতু আবৃত্তি করতাম, বিভিন্ন জায়গায় তখন আবৃত্তি করতে যেতাম। তা এইটা তখন হলেও আজকে কিন্তু মানে প্রচলিত শিক্ষা আবৃত্তি যেটা, এটার জন্য অনেক শিক্ষক এসছেন যারা কিন্তু এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে শেখাচ্ছেন। এটা আমার কাছে একটা বড় আশার কথা। ভালো লাগছে যে ছেলে মেয়েগুলো অন্তত এর মধ্যে ঢুকুক। গানের স্কুল প্রচুর, তারা গান শেখাচ্ছেন। তারপরে নাটকটাও সেইভাবে চর্চা না হলেও হচ্ছে, শুরু হচ্ছে। নাচের স্কুল প্রচুর। আর এরা ওই কম্পিটিশন, এদের এতগুলো স্কুল আছে বলেই তারা যখন কোনো কেউ অনুষ্ঠান করে, তারা সৃজনী বড় হলটা নিয়ে করারও সামর্থ্য রাখে এবং করতে পারে। কারণ সবাইকে তারা ডেকে নেয় যে তোমরাও এসো। তারা এই মানে কম্বিনেশনে তারা চলে আসে। ফলে ছেলে মেয়েগুলো মঞ্চ পায়, তারা নিজেদের প্রতিভা দেখাবার সুযোগ পায়, অভিভাবকরাও অনুপ্রাণিত হন, এবং এতে সামগ্রিকভাবে পরিবেশের অনেক উন্নতি হয়, যেটা আমার কাছে তো মনে হয় সবসময়ের জন্য অত্যন্ত আশার। তবে কি জানো তো, বেনজল চিরকাল ঢুকেছে, ঢুকবেও, এবং তারা এই অঙ্গনটাকে নষ্ট করে দেওয়ার খেলায় অনেকেই মেতেছে। এবং আমি নিজে এটা ভুক্তভোগী দেখতে পাচ্ছি। এখন তো সেই বয়সটা নেই যখন দাঁড়িয়ে সেইভাবে ছাপানো যায়,
কিন্তু যেটা আছে তাই দিয়ে যতটা পারি আমরা করব। এবং তুমি একটু আগে বলেছো আমার পরিচয় দেওয়ার সময়, দুর্গাপুরে 18 রুম হোস্টেল যেটা আমাদের সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটির ঘর, এবং আমাদের ছোট্ট হল, আমরা অনেক চেয়ার টেবিল কিনেছি এবং আমরা অনুষ্ঠান করছি। সুবিধার হয়েছে আমাদেরও তো পত্রিকা প্রকাশ, 13 তারিখের পত্রিকা আমাদের আমরা তোমাদের ডাকছি করতে। কেন? আমি নিজে যেহেতু ওখানকার কার্যকরী সভাপতি, আমি বা আমার সভাপতি মাননীয় ডাক্তার মিলনী সেনগুপ্তা, যিনি বিধান নিরাময়ের ওই সংস্থার যিনি রাখেন, নিজের রাখেন, শ্রী ইন্দ্রজিৎ সেনগুপ্ত, বর্তমান সচিব যিনি শ্রী নিত্যানন্দ ভট্টাচার্য, আমরা চেষ্টা করছি। নিত্যানন্দ বাবু এসেছিলেন গত সপ্তাহে, সত্যি তাই। মানে এরা নীরবে আপনারা কত কাজ করে যাচ্ছেন। চেষ্টা করছি সমস্ত সংস্থাকে আমরা ডাকি, কারণ আমাদের মেডিকেল ক্যাম্পও হয় দেখি মাঝে মাঝে। মেডিকেল ক্যাম্প আমি ওই আমাদের কাজের মধ্যে যেটা করছি, যে সমস্ত সংস্থাকে ডেকে বলছি তোমরা কিছু অনুষ্ঠান করো, আমরা আমাদের বয়স্ক মানুষদের এখানে বসাচ্ছি, তাদের তোমরা এন্টারটেইন করো। অর্থাৎ তোমরা এই কাজটা করলে আমরা যারা বয়স্ক মানুষ, আমাদের যারা সদস্য, তারা অন্তত কিছু পাবে, তারা মনের কিছু খোরাক পাবে। এবং তোমরা সাড়া দিয়েছো, তোমরা আসছো, তোমরা অনুষ্ঠান করছো, আমাদের বয়স্ক মানুষরা তারা সেখানে বসছেন এবং তারা বলছেন এটা হোক, আরো ভালো করে হোক। এবং আপনাদের আমি আগের দিন নিত্যানন্দ বাবু এসেছিলেন, তো বাংলাদেশ থেকে কিশোর দেখছে, কিশোর অনেক ধন্যবাদ। তো আমি আগের দিন নিত্যানন্দ বাবুকেও সেটা বলছিলাম যে আজকে আমি তো হাসপাতালে আছি, দেখি যে বয়স্ক মানুষরা খুব অসহায়, ছেলে মেয়েরা বাইরে, তাদের দেখার কেউ নেই। সেই জায়গায় আপনাদের এই সিনিয়র ওয়েলফেয়ার সিটিজেন যেটা কমিটিটা সত্যি অনেক ভালো কাজ করছে, কিন্তু আরেকটু ভালো করে যে একটু ফোন নাম্বার রাখা, কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া, বা মানে আরেকটু যদি আপনারা একটু গুছিয়ে করতে পারেন, যে মানুষটা মনে করুন ঘরে একা থাকে, তার খোঁজ নেওয়া। তো এইরকম কি আপনাদের কোনো ভাবনা চিন্তা আছে? ভাবনা চিন্তা না, এটা আছেই তো আমাদের মধ্যে। আমাদের যারা সদস্য প্রায় 1100 সদস্য, এই 1100 সদস্যের মধ্যে এই মুহূর্তে যারা যোগাযোগ রাখেন বা আসেন সেটাও প্রায় 150 থেকে 200-র মতো, এবং অর্ধেক হয়তো চলেই গেছেন পৃথিবী ছেড়ে। তারা সেইভাবে আমাদের কাছে তাদের কোনো অনেকেরই খোঁজ খবর নেই, কারণ তারা যোগাযোগ শেষের দিকে রাখেননি, দুর্গাপুর ছেড়ে চলে গেছেন, তাদের ছেলে মেয়েরা জানায়নি। তবুও আমরা যখনই কোনো খবর পাই, কেউ আমাদের জানায়, আমাদের একটা গ্রুপ আছে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে সমস্ত খবরাখবর দেওয়া হয়, জানা হয়। এবং আমরা যে মেডিকেল ক্যাম্প করি, এই গত 21শে আগস্ট ইন্টারন্যাশনাল সিনিয়র সিটিজেন ডেতে আমরা মেডিকেল ক্যাম্প করেছিলাম, আমরা অনুষ্ঠান করেছিলাম, মেডিকেল ক্যাম্প করেছিলাম। তা এবং আগামী মাসেও আমরা একটা মেডিকেল ক্যাম্প করছি মিশন হসপিটালকে দিয়ে। আগেরটাও মিশন হসপিটাল করলো 21শে আগস্ট। মিশন এর আগেও ডক্টর সত্যজিৎ বোস তিনি আমাদের সব ব্যাপারে সাড়া দিয়েছেন, এবং ওখানে যে ওদের ম্যানেজিং ডাইরেক্টর আছেন তরুণ ভট্টাচার্য, তরুণ আমার অত্যন্ত প্রিয় ভাই। তা ওদের বললে ওরা এখানে আমাদেরকে মেডিকেল ক্যাম্প করা বা ডাক্তারদের সহযোগিতা করা, ওখানে বয়স্কদের করে, এটা ওরা করে। এবং আমরা এখানকার যারা রেড ভলেন্টিয়ার্স, আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে আমাদের বয়স্ক মানুষদের খবরাখবর কোনো খারাপ কিছু হলে ওদের খবর দিলে যাতে ওরা এসে তাদের পাশে দাঁড়াতে পারে, এবং আমরা তো দাঁড়াচ্ছি তাদের সঙ্গে। এই মুহূর্তে রেড ভলেন্টিয়ার্সরা তারা ঠিক আগে করোনার সময় যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এভাবে হয়তো পারছে না, কিন্তু তবু তারা কাজটা করছে এবং তারা আমাদের সাথে আছে। এবং তারা বলেছে যে হ্যাঁ, আমরা যতটা পারি আপনাদের বয়স্কদের সঙ্গে থাকবো, কাজ করব। এছাড়া আমরা তো ব্যক্তিগতভাবে ফোনে তো কথা বলি, এবং সকালবেলা উঠে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ হয়। আমরা প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার সকাল 10টা থেকে 12টা, 12:30 পর্যন্ত ওখানে বসি, সন্ধেবেলায় আসি আর এই অনুষ্ঠানগুলোর জন্যে। সুতরাং আমরা এই বয়স্কদের জন্য তো কিছু কাজ করছি, চেষ্টা করছি। সত্যি মহিতা, আপনি এসেছিলেন, আমরা অনেক সম্মানিত বোধ করলাম আপনাকে পেয়ে, অনেক কথা জানতে পারলাম। প্রথম কথা, আমি যে সাক্ষাৎকারগুলো করে রাখছি এগুলো আমি প্রথমত একটা ইউটিউব চ্যানেল করেছি, আমি দুর্গাপুরে আজ থেকে 2 বছর আগে থেকে শুরু করেছি। আরতি কুমার বসু থেকে শুরু করে বিমান দা সকলেই এসছেন 2 বছর আগে, এবং অনেকেই হয়ে গেছে। এবং আপনাদের নাম আমাকে অনেকেই, যেমন তপন দা ফোন করে প্রায়ই বলতেন যে তুমি মহিতাকে আনছেন না কেন। তো
তো আমাদের ইউটিউবে আপনারা এই সাক্ষাৎকারগুলো পাবেন। সত্যিকারে বলতে ভবিষ্যতে দুর্গাপুর নিয়ে যারা যদি কেউ কাজ করেন তারা ইউটিউবে অনেক তথ্য পাবেন, এই যে সাক্ষাৎকারগুলো আমি রাখছি। তো মোহিতদা অনেক ধন্যবাদ, আপনি এসেছিলেন, আজকে মূল্যবান টাইম দিয়েছেন। আমার একটি হাতায় আঁকা ছবি এবং একটি বই আপনাকে দিলাম। খুব ভালো থাকুন, এভাবেই আমাদের পথ দেখিয়ে যান, এভাবেই আপনি কাজ করুন অনেক, এবং আপনারা সামনে থাকতে আমরা আরও অনেক কিছু মানে আলোকবর্তিকা আমাদের সামনে আপনারা হয়েছেন। তো আপনারা এভাবেই আমাদের পথ দেখিয়ে যান। আর আপনি কি শেষে কিছু বলবেন? অবশ্যই আমি আন্তরিকভাবে যারা আজকে ওয়াচ করেছেন, দেখেছেন, তাদের সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। নমস্কার আপনাদের সবাইকে। আমাকে জয়ন্ত ডেকেছে, আমি সত্যি কৃতজ্ঞ জয়ন্তর কাছে। এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন। যারা বয়স্ক 60 বছর হয়ে গেছে, 18 রুম হোস্টেল ঠিক স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ যে আমাদের মিশন আছে তার পাশেই আপনারা আসুন। প্রত্যেক মঙ্গলবার শুক্রবার বয়স্করা আসুন, যোগাযোগ রাখুন। এবং আমরা যারা বয়স্ক তারা যদি একটা জায়গায় থাকতে পারি, মনের আনন্দ আমরা পাবো। এবং এটা আমাদের প্রতিজ্ঞা, দুর্গাপুরকে সাহিত্য সংস্কৃতির জায়গায় তার পুনরুজ্জীবন ঘটাবো, এটা বলবো না, কারণ পুনরুজ্জীবন ঘটেই গেছে, কিন্তু তাকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা বয়স আমাদের হয়ে গেলেও আমরা কিছুটা হলেও পালন করব, করার চেষ্টা করব। এবং সাথে যারা থাকবেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা আমি নিবেদন করছি। আসুন। এবং আমি যেহেতু নিজে বামপন্থী আন্দোলনে বিশ্বাসী, বামপন্থী মানসিকতায় বিশ্বাস করি এবং প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে চলতে পছন্দ করি, সেই জন্য সবার কাছে অনুরোধ, আসুন আমরা কিছু ভালো কাজ করি। আমরা এই সমাজটা আমাদের অনেক কিছু দিয়েছে, আমরাও কিছু ফিরিয়ে দিই। দুর্গাপুর আমাদের বাঁচিয়ে রেখেছে, দুর্গাপুরে আমাদের কিছু কাজ করার আছে, আসুন সবাই মিলে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আর জয়ন্ত, তোমাকে আমার ভীষণ ভালোবাসা, অনেক অনেক আদর। তুমি খুব ভালো থাকো, শরীরের প্রতি যত্ন নিও। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি।